আই পাকিস্তান ২৪৯ রান পর্যন্ত ৩ উইকেট, ২৭১ রানে অল আউট। জয়ের জন্য প্রয়োজন আপনার ১২ ওভারে ৯৪ রান। ৯৪ রান দরকার। জয়ের জন্য হাতে আছে ৭ উইকেট ১২ ওভারে। সেখান থেকে ২১ রান যোগ করে সবাই অল আউট হয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন হাস্যকর একটা দল আমি এটা কল্পনা করতে পারি না, যেইখানে ২৪৯ পর্যন্ত ৩ উইকেট, ৩৮ ওভার, জয়ের টার্গেট ৩৪৪, তার মানে ৯৪ রানের প্রয়োজন। আর জিতার জন্য ওভার আছে ১২ ওভার, সেইখানে হাতে আছে ৭টা উইকেট। এই ৭ উইকেট মিলে রান করেছে ২১ রান, ২৭০ রানে ৭১ রানে অল আউট হয়ে গেছে। কি বলবো ওদের কথা কি বলবো, যেটা বলি সেটাই কম। পাকিস্তান প্রথম ওয়ানডে নিউজিল্যান্ডের সাথে বিরাট ব্যবধানে পরাজয় বরণ করে নিচ্ছে। ভাই ছাপা মার দিছে নিউজিল্যান্ড। পাকিস্তানকে সামনে পাইয়ে যেমনি মারতাছে, বা শত্রু এইভাবে মারে না। দেখেন ৯ উইকেটে ৩৪৪ রানের একটা স্কোর দাঁড় করাইছে পাকিস্তানের বিপক্ষে। ৩৪৫ রানের টার্গেট দিছে, সেইখানে পাকিস্তান ৪৪ ওভারে হাত তুলে ফেলছে সবাই। ৪৪ ওভারে ২৭১ রানে কইছে আমার মাফ করে দাও, শেষ, মামলা খতম, ভাই আমরা আর কিছু পারি না, আমরা আর মাইরো না, এরকম অবস্থা করে ফেলছে। আলোচনা করব এই নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের ম্যাচটা কেন আসলে একতরফিয়া হয়ে গেল। তবে তার আগে বলে নিতে চাই, আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন, তাহলে আসলে এই ভিডিওটা আপনার জন্য না, স্কিপ করে চলে যান। তারপরেও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য করবেন না। আর আমাকে সাবস্ক্রাইব করার কোনোই প্রয়োজন নেই, আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারেন যদি সাবস্ক্রাইব করা থাকে। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলবো পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ম্যাচ নিয়ে, যেখানে পাকিস্তান হেরে গেছে আপনার 73 রানে, 73 রানের বিশাল পরাজয় বরণ করেছে। টি-20 তো পাকিস্তান একটা ম্যাচ মাত্র জিতেছিল, 5 ম্যাচের সিরিজে 4টা জিতেছে নিউজিল্যান্ড, একটা পাকিস্তান জিতেছিল। আর ওয়ানডে সিরিজ শুরু হলো এই প্রথম ম্যাচেই হার দিয়ে শুরু করলো পাকিস্তান। আসলে কোথায় হারলো, কেনই বা হারলো, চলেন একটু দেখি অবস্থাটা তাদের। এনিওয়ে, নিউজিল্যান্ড আগে ব্যাট করে রান করেছে ৩৪৪। সাপা মায়ের বলতে যা বুঝায় তাই দিছে, একবারে জাগায় 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 একদম শেষ করে দিছে। এই যে উইল ইয়ং প্রথম ওপেনিং এ নেমে 11 বলে মাত্র 1 রান করছে। তারপরে এই যে নিক কেলি, এই প্লেয়ার গুলো কিন্তু ম্যাক্সিমামই কিন্তু নতুন প্লেয়ার, কারণ সিনিয়ররা অনেকে আইপিএল এ গেছে, আবার কিছু ইনজুর্ড আছে, সবকিছু মিলিয়ে। আপনার বড় স্কোরের কথা যদি বলি, দেখেন এই যে চাপমান করেছে, মার্ক চাপমান করেছে কত, 111 বলে 132 রান, 111 বলে 132 রান। যখন নিউজিল্যান্ডের 50 রানে 3 উইকেট পড়ে গেছে, সেইখান থেকে যে একটা পার্টনারশিপ করেছে আপনার এই যে ডিরেল মিচেল আর ওই যে চাপম্যান, কত পার্টনারশিপ, হাইস্ট প্রায় 200 রানের, প্রায় 200 রানের একটা পার্টনারশিপ কিন্তু এই 4 নাম্বার জুটিতে তারা করছে। কারণ প্রথম উইকেট পড়ছে 8 রানে, সেকেন্ড উইকেট পড়ছে 33 রানে, তৃতীয় উইকেট পড়ছে 50 রানে। 50 রানে তৃতীয় উইকেট পর থেকে 249, মানে 199 রানের একটা পার্টনারশিপ বিল্ড আপ করেছে তারা। ম্যাচটা আপনি চিন্তা করেন, 50 রানে 3 উইকেট পড়ে গেলে পাকিস্তান 200 করতে পারতো কিনা সন্দেহ আছে। কিন্তু সেইখান থেকে এই যে নিউজিল্যান্ড এই বড় স্কোরটা করলো, সেখানে এই যে মার্ক চ্যাপম্যান করছে কত, 111 বলে 132, যার মধ্যে 13 বার সে স্থলপথ ব্যবহার করেছে। 13 বার স্থলপথ ব্যবহার করে মাটি কামড়িয়ে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে, এবং সে 6 বার কিন্তু আকাশপথ ব্যবহার করেছে, বিমান যোগে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে। এবং জেরেল মিচেল করেছে আপনার 84 বলে 76 রান,
তিনি 4 বার মাটি কামড়িয়েছেন এবং 4 বার বিমান চড়েছেন। আকাশপথ ব্যবহার করেছে 4 বার, স্থলপথ ব্যবহার করেছে 4 বার। এই যে এই রানগুলোই কিন্তু আপনার মোটামুটি পার্টনারশিপ তো হয়ে গেছে এখানে 200 রানের। পরবর্তীতে মোহাম্মদ আব্বাস করেছে আবার আপনার 52 রান, তাও কত বলে 26 বলে। এই যে লাস্টের দিকে এসে একটা ঝড়ো ইনিংস যাকে বলে, সে কিন্তু খেলে দিয়েছে 26 বলে 52 রান ওয়ানডে ম্যাচে। খামখেয়ালি কথা না, 200 স্ট্রাইক রেটে ব্যাট করছে এবং 3 বার সে স্থলপথ ব্যবহার করেছে। স্থলপথ ব্যবহার করে মাটি কামড়িয়ে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে এবং 3 বার সে আকাশপথ ব্যবহার করেছে, বিমান যোগে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে। এই যে স্কোরটা, এটা অনেক বড় অবদান রাখছে এই যে 344 রান করতে। আপনার দেখেন পার্টনারশিপ বললাম তো, 249 রানে 4 উইকেট যখন পড়ছে, তারপর আবার 280 রানে যায় 5 উইকেট পড়ছে। এইখানেও 30 রানের পার্টনারশিপ ওদের আছে এবং লাস্টের দিকে ঝড়ো গতিতে মোহাম্মদ আব্বাসের ওই ইনিংসটার কারণে চলে গেছে 344। এখন আসেন ওদের বোলিং এর অবস্থা। পাকিস্তানের নাসিম শাহ, ওদের স্ট্রাইক বলার 10 ওভার দিছে 60 রান, 10 ওভারে 60 রান দিছে। সাফা মাইট দিছে ভাই নাসিম শাহরে, কিন্তু 10 ওভারে 60 রান দিয়ে মাত্র 1 উইকেট পেয়েছে, ইকোনমি 6। এবার আসেন আকিব জাভেদ 10 ওভারে 55 রান দিয়েছে, তার চাইতে কম। এনিওয়ে 2 উইকেট পাইছে। মোহাম্মদ আলী 10 ওভারে 53 রান, সবারই মারছে। হারিস রৌফ 10 ওভারে 38, হারিস রৌফ মোটামুটি ভালো বল করছে, 10 ওভারে মাত্র 38 রান দিছে, 3.80 তার ইকোনমি। উইকেট পাইছে 2টা। সালমান আগা 5 ওভারে 67, সাফা মায়ের কারে বলে, ওই যে লাস্টে দিয়ে যে ম্যাচটা দিছে মোহাম্মদ আব্বাস সালমান আগারে, আপনার 67 রান, 13.40 স্ট্রাইক রেটে, 5 ওভারে 51 রান দিছে। আবার এদিক দিয়ে কি ইরফান খান এই ম্যাচে খেলা নাই হচ্ছে নাসিম কি বলে শাহিন শাহ আফ্রিদি। এখন আসেন তাদের আপনার ব্যাটসম্যানের অবস্থা। আব্দুল্লাহ শফিক 39 বলে 36 রান, ইকোনমি 73। উসমান খান 33 বলে 39, একটু পর্যন্ত ঠিক আছে। 33 বলে 39 করতে গিয়ে 4 বার তিনি মাটি কামড়িয়েছেন, স্থলপথ ব্যবহার করে বলকে পাঠিয়েছেন সোজা সীমানার বাইরে এবং 2 বার কিন্তু তিনি আকাশপথ ব্যবহার করেছেন। 2 বার আকাশপথ ব্যবহার করে বিমান যোগে বলকে পাঠিয়েছেন সোজা সীমানার বাইরে। এর মধ্যে উসমান খান এর পরে বাবর আজম কিন্তু মোটামুটি ভালো একটা ইনিংস খেলছে, যদিও তার স্ট্রাইক রেট 100-র নিচে হইলেও আপনার মোটামুটি রান কিন্তু করেছে 83 বলে 78 রান, 78 রান করেছে সে। এই 78 রান করতে গিয়ে সে আপনার বলকে সীমানার বাইরে পাঠিয়েছে 5 বারের জন্য, মাটি কামড়িয়েছেন এবং স্থলপথ ব্যবহার করেছেন 5 বার। পরবর্তীতে সে বিমান যোগে কিন্তু বল পাঠিয়েছে 3 বার সীমানার বাইরে, আকাশ পথে বল পাঠিয়েছে সোজা সীমানার বাইরে। এবার আসেন ক্যাপ্টেন রেজওয়ান 34 বলে 30 রান। তার এই 34 বলে 30 রান পর্যন্ত ঠিক আছে, কিন্তু একেবারে খারাপ না। কিন্তু টপ অর্ডার যেই রান করছে, মিডল অর্ডার সেই রানটা ধরে রাখতে পারে নাই এবং তারা দ্রুত উইকেটগুলো হারাইছে। পরবর্তীতে আসতেছি কিভাবে হারাইছে। মোহাম্মদ রেজওয়ান 30 বলে 30 রান করেছে, যার মধ্যে 2 বার সে স্থলপথ ব্যবহার করেছে এবং 1 বার সে আকাশপথ ব্যবহার করেছে। সালমান আগা 48 বলে 58 রান, ভালো পারফর্ম করছে সালমান আগা, কিন্তু তিনি 5 বার স্থলপথ ব্যবহার করে মাটি কামড়িয়ে বলকে পাঠিয়েছেন সোজা সীমানার বাইরে এবং 2 বার কিন্তু তিনি আকাশপথ ব্যবহার করেছেন। এনিওয়ে এই যে এই জায়গাটার পরে আর কেউ দাঁড়াতে পারে নাই, প্রবলেম হয়ে গেছে এইখান থেকে যখন আপনি বড় একটা স্কোর করে ফেলবেন, সেখানে আপনার পার্টনারশিপটা বিল্ড আপ করা প্রয়োজন ছিল। 83 রানে 1 উইকেট, 83 রানে 1 উইকেট, 88 রানে 2 উইকেট। আপনি খেয়াল করেন এই জায়গাটাতে ঘন ঘন 2 উইকেট গেছে, কিন্তু পরবর্তীতে 3 উইকেটে 164, 3 উইকেটে 164 পরে আপনার রান ওরা টোটাল করছে 271। অন্যদিকে আপনার চিন্তা করেন নিউজিল্যান্ড 50 রানে 3 উইকেট চলে গেছিল, তারপরে ওরা রান করছে 344। এইখানে যে মিডল অর্ডার ব্যাটসম্যানরা যখন রান
করতেছে, বলে ব্যাটে মিলতেছে, ওরা কিন্তু ইনিংসটাকে বিল্ড আপ করছে, নিজের ক্যারিয়ারের রানও যোগ করলো, দলের রানও যোগ করলো, ইনিংসটাকে বিল্ড আপ করছে। আর এদিকে আপনার এই যে ওরা রান করছে 30, 34, 37, 50, ওরা এই ইনিংসটাকে বিল্ড আপ করতে পারেনি, সেঞ্চুরির দিকে নিয়ে যেতে পারে নাই। নিলে নিজের ক্যারিয়ারও সেঞ্চুরি একটা যোগ হইতো, দলের রানটাও আরো বাড়তো। এইখানে ওরা আসলে শেষ হয়ে গেছে। আপনি দেখেন 3 উইকেটে 164 পরে 4 উইকেটে আপনার 249, সেম ছিল কিন্তু 4 উইকেটে 249 ওদেরও ছিল। কিন্তু তারপরে দেখেন আপনি 253 কত রানে, 253, 5 উইকেট, 253 রানে 6 উইকেট, 267 রানে 7 উইকেট, 269 রানে আপনার 8 উইকেট, 271 রানে 9 উইকেট, 271 রানে 10 উইকেট।